নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন পর্ব নিয়ে। আশা করি আপনাদের আজকের পর্ব ভালো লাগবে আর আপনাদের এই গল্পটিও ভালো লাগছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে কেয়াপাতার নৌকো উপন্যাসের তৃতীয় খণ্ডের অষ্টম পর্ব। ট্রাম রাস্তা ধরলে অনেকখানি ঘুরপথ হয়, সময় লাগে ঢের বেশি। কোচওয়ান সেই দিকটায় না গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি ছোটাচ্ছিল। হেমন্তের ভর দুপুরে সূর্য যখন সোজা মাথার উপর, রোদ থাকে তেজিয়ান। বেলা যত ঢলতে থাকে তার গনগনে কি খাই ভাবটা দ্রুত ঝিমিয়ে আসে। এখন পড়ন্ত বেলায় সূর্যটাকে দেখা যাচ্ছে না, পশ্চিম দিকে কোথায় যেন নেমে গেছে। দুধারের উঁচু উঁচু বাড়িগুলোর মাথায় যে মরা মরা হলদে সূর্যরশ্মিটুকু লেপ্টে আছে, সেটা যেন পা বাড়িয়েই রয়েছে, কিছুক্ষণের ভেতর উধাও হয়ে যাবে। শহরের তাপাঙ্ক নামছে হুহু করে, বাতাসে মিশে যাচ্ছে সূক্ষ্ম হিমের রেণু। মধ্যরাত থেকে ভোর এই সময়টা বাদ দিলে কলকাতা মানেই কোলাহল, এক টানা নিরবচ্ছিন্ন। সমস্ত শহর জুড়ে একটা চড়া সুরের অর্কেস্ট্রা অবিরল ঝাঁপতালে বেজে যায়। জানালার বাইরে অন্যমনস্কের মতন তাকিয়ে আছে বিনু। চারপাশে কত রকম শব্দ, কত যানবাহন, মানুষজন, সেসব আবছাভাবে বিনুকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। স্পষ্ট করে কিছুই সে দেখতে শুনতে পাচ্ছিল না। পাশ থেকে পরিচিত ডাক কানে আসে, এই কিছু বলবে? একটা ঠিক ঠিক জবাব দেবে। কি? তখন ঝুমার সঙ্গে কি শুধু পাকিস্তান আর হেমদাদুদের গল্পই করছিলে? ওহ, তোমাকে তো সবই বলেছি, তারপরেও এমন অদ্ভুত প্রশ্ন। এমনি কৌতূহল। কৌতূহল কি মেটেনি তোমার? মিটল আর কই। ঝুমাকে দেখার পর থেকেই অদৃশ্য একটা পোকা মাথায় ঢুকে গেছে ঝিনুকের, যার নাম সন্দেহ, যার নাম সংশয়। বিনু আজ করতে পারে, পোকাটা ক্রমাগত হুল ফোটাচ্ছে। রাজদিয়ায় কয়েক বছর আগে তাকে নিয়ে দুই কিশোরীর মধ্যে এক অঘোষিত মহাযুদ্ধ শুরু হয়েছিল, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। বিনুকে দখল করার জন্য কত অস্ত্রই না তারা শানিয়েছে, উদ্ভাবন করেছে নতুন নতুন রণকৌশল। এক নির্জন দুপুরে ঝুমা অথই জলে তাকে নিয়ে শাপলা আর জলপদ্ম তুলতে গিয়েছিল। তারপর কাউফল পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে জলে পড়ে যায়, কিন্তু ঝিনুকের চোখে ধুলো দেওয়া যায়নি। এই নিয়ে কম হুজ্জত করেনি মেয়েটা, বিনুকে নাকালের একশেষ করে ছেড়েছে। একদিন রাত্রে বিনুকে নিয়ে দুঃসাহসী ঝুমা লুকিয়ে লুকিয়ে যুগলের সঙ্গে নদী পেরিয়ে সুজনগঞ্জের হাটে যাত্রা শুনতে যাবার নিখুঁত ছক কষে ফেলেছিল। কিন্তু প্রখর অনুমান শক্তি ঝিনুকের। বিনুর দিকে তাকালে লহমায় তার মনের যাবতীয় অন্ধি সন্ধির খোঁজ পায় সে। সেদিনও পেয়েছিল। নৌকোয় উঠতে গিয়ে বিনুদের চক্ষু চড়ক গাছ। আগে থেকেই ছইয়ের তলায় বসে আছে ঝিনুক। এতেই কি নিস্তার ছিল? স্কুল ছুটির পর কিংবা কোনো দিন ক্লাস কামাই করে নিশি পাওয়া মানুষের মতো নদীর ধারে ঝুমাদের বাড়ি চলে যেত বিনু। আনন্দদার ভাগ্নির মধ্যেই চুম্বকের মতন কিছু একটা ছিল। কি তীব্র তার আকর্ষণ! কতদিন বিনু ভেবেছে যাবে না, কিন্তু প্রতিজ্ঞাটা বজায় রাখা যেত কি? স্কুলে যাবার পরই সেটা খান খান হয়ে যেত। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আড়ালে লুকোচুরি খেলাটা চিরদিন চালিয়ে যাবে সাধ্য কি? কিভাবে বাতাসে গন্ধ পেয়ে সেও স্কুল ছুটির পর ঝুমাদের বাড়ি হাজির হতো, নিজে আগলে আগলে বিনুকে ফিরিয়ে আনত। এমনই কত ঘটনা। কবছর বাদে স্থানকাল পুরোপুরি বদলে গেছে। সেদিনের দুই কিশোরী এখন পূর্ণ যুবতী। পূর্ব বাংলার এক নগণ্য শহর থেকে যুদ্ধক্ষেত্র সরে এসেছে এখন বিশাল মহানগরীতে। খানিক আগে হেমনলিনী বলেছিলেন ঝুমাকে নিয়ে ভোগান্তির শেষ থাকবে না বিনুর। ভবিষ্যৎবাণীটা কি তাহলে ফলে যাবে? যে মেয়ের মাথায় সন্দেহের কীট ঢুকে গেছে, পরে যদি সেটা নিরন্তর বাতিকে দাঁড়িয়ে যায়, তাকে সামাল দেবে কিভাবে বিনু? পাকিস্তানে থাকতে একরকম সমস্যা ছিল, সীমান্তের এপারে এসে
উৎকণ্ঠার মাত্রাটা আরেক দিক থেকে বেড়ে গেল তার। বিনুর খুব রাগ হচ্ছিল, তবু শান্ত গলায় বলল, তোমাকে তখনই তো বললাম মাধুরীদিকে আর বড়দিকে জিজ্ঞেস করে দেখো। মাধুরীদিরা সারাক্ষণ তোমাদের পাহারা দিয়েছে, এটা কি সম্ভব? পাহারা শব্দটা বিনুর মাথায় তীক্ষ্ণ শলা বিঁধিয়ে দেয়, তবু ক্রোধটাকে সে ফেটে বেরিয়ে পড়তে দেয় না। ভুরু কুঁচকে রুক্ষ চোখে শুধু তাকিয়ে থাকে। ঝিনুক নিজের ঝোঁকেই বলে যায়, কোনো দরকারি ওরা কি ঘর থেকে দু একবারও বেরিয়ে যায়নি? ইঙ্গিতটা পরিষ্কার। ধৈর্য ভেঙে চুরে যাচ্ছে বিনুর। অসহিষ্ণু গলায় বলল, হ্যাঁ, আমাদের দুজনকে ঘরে রেখে দু একবার কেন 25-30 বার বেরিয়ে গেছে ওরা। খুশি তো? ঝিনুকের ঠোঁট থরথর করে কাঁপতে থাকে, দু চোখ বাষ্পে ভরে যায়। এতটা আঘাত এই দুঃখী মেয়েটাকে না করলেই পারত। নিজের রূঢ়তায় লজ্জা পেয়ে যায় বিনু। ঝিনুকের কাঁধে একটা হাত রেখে খুব নরম গলায় বলল, বোঝো না, তোমার কষ্ট হয় এমন কিছু আমি কি করতে পারি ঝিনুক? ঝিনুক কোনো উত্তর দেয় না, চোখ ফিরিয়ে জানালার পাশে সরে যায়। চৌরঙ্গি জুড়ে এখন আলোর ঢল। রাস্তায় কর্পোরেশনের আলো, অফিস আর ডিপার্টমেন্টাল স্টোরগুলোর আলো, সবচেয়ে উঁচু উঁচু বাড়িগুলোর মাথায় রঙিন নিয়ন, সব মিলিয়ে অবিরাম বর্ণচ্ছটা, চোখ ধাঁধানো স্বপ্নের মতো। পাশ থেকে আবার সেই গলা, কি অত ভাবছ? কি ভাববো? কিছুই না? না। চুপ করে বাইরে তাকিয়ে বসে আছো আর কিছু ভাবছ না, তাই কখনো হয়? আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, বিশ্বাস করছি। আমরা গাড়িতে ওঠার পর ঝুমা তোমাকে কি বলেছিল মনে আছে? রাগ করো না, আগে আমার কথাটা শুনে নাও। কি? ঝুমা তোমার সঙ্গে দেখা করতে চাইছিল। তুমি অবশ্য নিজের থেকে দেখা করবে না। ওই যে বলছিলে রাস্তাঘাটে হঠাৎ দেখা হয়েও যেতে পারে। তুমি বলো না, হতে পারে না? পুরুষ মানুষ তুমি, দিনরাত তো আর বাড়িতে বসে থাকতে পারবে না, বাইরে তো বেরোতেই হবে। তখন কোথাও না কোথাও, ধরো যদি দেখা হয়ে যায়, তখন কি করবে? তুমি আমাকে কি করতে বলো? মুখ ফিরিয়ে চলে যাব? না, সেটা খারাপ দেখাবে। ওরা তোমাদের কুটুম্ব। কথা না বললে ঝুমা চারিদিকে রটিয়ে বেড়াবে, তাতে তোমার নিন্দেই হবে। কথা বলতে পারো, তবে একটা শর্ত জুড়ে দিতে চাইছে ঝিনুক। সেজন্য অপেক্ষা করতে লাগলো বিনু। সহজভাবে ঝুমার সঙ্গে যে মিশবে, গল্প করবে, তার উপায় নেই। ঝিনুক বলল, তখন যদি ও বলে ওদের বাড়ি যেতে, আর তুমি যদি নাচতে নাচতে ওদের বাড়ি চলে যাও, সেটা কিন্তু চলবে না। আমি কি ওদের বাড়ি কখনো গেছি? কলকাতায় তো সবে এলে, যাবার সময়টা পেলে কোথায়? ঝুমা যা মেয়ে, ঠিক টেনে নিয়ে যেতে চাইবে। চাইলেই তো আর হলো না। রাজদিয়ায় থাকতে ঝুমা চাইতো, আর তুমি লুকিয়ে লুকিয়ে ক্লাস ফাঁকি দিয়ে ওদের বাড়ি চলে যেতে। কি যাওনি? হ্যাঁ, ওই 2-1 বার গেছি। 2-1 বার? আমি কতদিন ওদের বাড়ি থেকে তোমাকে ধরে এনেছি, তুমি ভুলে গেছ? প্রসঙ্গটা অস্বস্তিকর। ঝিনুক যেভাবে বাঁকা পথে চলেছে, একটু পরেই তুমুল কাণ্ড বাঁধিয়ে দেবে। দুই কিশোরীর মাঝখানে সেই টানাপোড়েনের ব্যাপারটা বিনু প্রাণপণে এড়াতে চাইল। কলকাতায় আমি ঝুমাদের বাড়ি যাব না, যাব না, যাব না, যাব না, হলো তো? ঝিনুকের চোখে মুখে খুশির ঝলক খেলে গেল কি? হয়তো সে খানিক পরিতৃপ্ত। বিনুর কাছ থেকে নতুন করে একটা অঙ্গীকার আদায় করে নিতে পেরেছে। লম্বা বাক্স মতো গাড়ির ভেতর তাকে ঘিরে আলো ছায়ার খেলা। ঘোড়ার গাড়ি ভবানীপুর হাজরা পেছনে ফেলে এখন রাসবিহারী ক্রসিংয়ের কাছাকাছি চলে এসেছে। এদিকটায় চৌরঙ্গের মতো চাকচিক্য নেই, নেই সহস্র আলোর স্বপ্নমায়া। সব কেমন যেন ম্যাড়ম্যাড়ে। রাস্তার দুধারে উঁচু উঁচু ল্যাম্পপোস্টগুলোর মাথায় মিটমিট করে নির্জীব বাল্ব জ্বলছে। ট্রাম রাস্তার গা থেকে ভিতরে ভিতরে যে গলিগুলো চলে গেছে, সেখানে বেশিরভাগই গ্যাস বাতি, কচিত বিদ্যুতের আলো। ঝিনুক হঠাৎ বলল, আমরা কোথায় যাচ্ছি বলো তো? সুনীতিদের বাড়ি থেকে চলে যেতে পারবে, এতেই ছিল তার অনন্ত স্বস্তি।
বিনু তাকে কোথায় নিয়ে যাবে আগে একবারও জিজ্ঞেস করেনি। ঘোড়ার গাড়িতে ওঠার পরেও জানতে চায়নি তাদের যাত্রাপথ কোথায় গিয়ে শেষ হচ্ছে। অল্পক্ষণের মধ্যেই হিরণদের বাড়ি পৌঁছে যাবে ঘোড়ার গাড়ি। আগে জানালেই ঝিনুকের কী প্রতিক্রিয়া হতো তার জানা নেই। এক দিদির বাড়ি থেকে আরেক দিদির বাড়ি গিয়ে ফের লাঞ্ছনার মাত্রাটা বাড়ত কি না, এক অগ্নিকুণ্ড থেকে আর এক বেড়া আগুনে গিয়ে পড়তে হতো কি না, স্বাভাবিকভাবেই এইসব প্রশ্ন তুলে ঝিনুক চেঁচামেচি জুড়ে দিত। কিন্তু এখন আর লুকোছাপা করে কি হবে? ক মিনিট আগে পরে জানলে কি এমন ক্ষতিবৃদ্ধি? বিনু মনস্থির করে ফেলে, বলে, আমরা ছোটদির বাড়ি যাচ্ছি। বুকে শ্বাস আটকে যায় ঝিনুকের। সচকিত হয়ে বলে, তোমার এক দিদির বাড়িতে আমার কি হাল হয়েছে জানো তো? তারপরেও আরেক দিদির কাছে নিয়ে যাচ্ছ? কোনো ভয় নেই তোমার, ওখানে তোমার একটু অসুবিধা হবে না। এই আশা দিয়ে তুমি আমাকে সুনীতিদির ওখানে নিয়ে গিয়েছিলে। ফের ওরকম হলে আমি কিন্তু আর বাঁচব না। কিচ্ছু হবে না, আমি ওবেলায় এসে ছোটদি আর হিরণদার সঙ্গে কথা বলে গেছি। ও, তাই তোমার ফিরতে দেরি হয়েছিল? হ্যাঁ, তুমি তো কেঁদে কেটে একসা। তুমি সুধা দিদির সঙ্গে দেখা করবে সেটা আমি বুঝব কি করে? তুমি তো আমাকে বলেও আসোনি। তোমার সম্বন্ধে ওরা কি ভাবে সেটা আগে আমাকে বুঝে নিতে হবে না? আমি দেখলাম কোনো সমস্যা নেই, তাই তোমাকে নিয়ে যাচ্ছি। ঝিনুক আর প্রশ্ন করল না, এখন পরম আশ্বস্ত। ধীরে ধীরে বিনুর একটা হাত তুলে নিয়ে নিজের দুই মুঠির ভেতর জড়িয়ে নিল। সন্ধ্যের পরে পরে সুধাদের বাড়ি পৌঁছে গেল বিনুরা। দাঙ্গার সময় ঝিনুকের চূড়ান্ত সর্বনাশ হয়ে গেছে এই নিয়ে কেউ একটা শব্দ উচ্চারণ করল না। তারা যে সমস্ত জানে ঘুণাক্ষরেও টের পেতে দিল না, বরং ঝিনুক আশায় তারা যে কী পরিমাণ খুশি শত মুখে হইচই করে সেটাই বুঝিয়ে দিচ্ছিল। ঝিনুককে নিয়ে তারা কি করবে, কোথায় বসাবে, তাকে কি খাওয়াবে, এই নিয়ে সারাক্ষণ সুধারা শশব ব্যস্ত। ঝিনুকের রুক্ষ চুল এলোমেলো হয়ে উঠছিল, কতক লেপটে আছে কপালে, কতক গালে, সারা মুখে ধুলোর স্তর। নিজের একখানে সিল্কের শাড়ি, ব্লাউজ আর তোয়ালে ঝিনুককে দিয়ে স্নানঘরে পাঠিয়ে দিল সুধা। পোশাক পাল্টে ঝিনুক ফিরে এলে তার ভেজা মুখ মুছে দিয়ে খুব যত্ন করে ক্রিম মাখিয়ে দিল। দুই ভুরুর মাঝখানে পড়ালো গাঢ় মেরুন রঙের বড় টিপ, চোখে সরু রেখায় টেনে দিল কাজল। তারপর বাইরের ঘরে ঝিনুককে মাঝখানে বসিয়ে পরোটা আলুর দম মিষ্টি খেতে খেতে কলকল করে শুরু হলো কত যে গল্প, বেশিরভাগই রাজদিয়ার। স্মৃতির ঝাঁপি খুলে বেরিয়ে আসে সেখানকার খাল, বিল, নদী, ধানের ক্ষেত, পাতের ক্ষেত, যাত্রা গান, ঢপের গান, শাড়ি গান। পুজোর সময় সারা রাজদিয়ায় টহল দিয়ে 7খানা প্রতিমা বারবার দেখা, নবমীর নিশীতে বিজয়া কি মেবার পতন নাটক, দশমীর পরদিন নদীতে নৌকো বাইচ, কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন বাড়ি বাড়ি প্রসাদ খেয়ে বেড়ানো, বাস্তু পুজোয়, চৈত্র সংক্রান্তির মেলায় ঘুরে ঘুরে তিলা, কদমা, চিনির রঙিন মঠ কেনা, ফানা ফানা সোনার বরণ সবরি কলা কেনা, মাটির হাঁড়ি বোঝাই করে মোহনভোগ কি রসগোল্লা কেনা, বায়োস্কোপের বাক্সে চোখ রেখে দিল্লি দেখা, বম্বে দেখা, বিলাত দেখা। কতবার যে হেমনাথ, স্নেহলতা, শিবানী আর অগুন্তি রাজদিয়াবাসীর নাম উঠল, কিন্তু হিরণ বা সুধা দাঙ্গার কথা, দেশভাগের কথা কিংবা লক্ষ লক্ষ শরণার্থীর সীমান্তের এপারে চলে আসার প্রসঙ্গ একবারও তুলল না। যা কিছু মনোরম, মায়াময় এবং স্বপ্নবৎ, তার বাইরে আর কিছু যেন কখনো রাজদিয়ায় ছিল না বা কোনোদিন ঘটেনি। রাজদিয়ায় সময় যেন দাঙ্গার আগে পর্যন্ত থমকে গেছে, তারপর আর এগোয়নি। রাত আর একটু বাড়লে ঝিনুককে সঙ্গে নিয়ে রান্নাঘরে চলে গেল সুধা। তাদের রান্নার লোক আছে। আজ তাকে ছুটি দিয়ে ঝিনুককে কাছাকাছি একটা মোড়ায় বসিয়ে গল্প করতে করতে নিজের হাতে একের পর এক তেল কই, বড়ি বেগুন দিয়ে পাবদা, সোনামুগের ডাল রাঁধল, বেগুন ভাজলো, ঝিরিঝিরি করে কেটে আলু ভাজলো, সব শেষে বসালো সরু চালের ভাত। সুনীতিদের বাড়িতেও দুদিন সুখাদ্যের আয়োজন কম ছিল না, কিন্তু কাল রাতে খাওয়া দাওয়া চুকবার পরই ঝিনুককে একতলার এক কোণে নির্বাসনে পাঠানো হয়েছিল। আজ বিকেলে পর্যন্ত সেখানেই মুখ গুজে পড়ে থেকেছে সে। কাল সঙ্গী ছিল দুলালি, ভারী নোংরা মেয়ে মানুষ, জঘন্য।
খাওয়া দাওয়ার পর সুধা এক ঘরে হিরণ এবং বিনুর ব্যবস্থা করে দিল, আর এক ঘরে মস্ত খাটে বিছানা পেতে ঝিনুককে নিয়ে শুল। ঝিনুক এ বাড়িতে আসার পরও এত আন্তরিকতা, এত মায়া, এত যত্নের মধ্যেও নিজেকে শামুকের মতন গুটিয়ে রেখেছিল। সবার কথায় একটু আধটু হুঁ হাঁ করছে শুধু, কখনো মৃদু নির্জীব হাসি ফুটে উঠেছে ঠোঁটে। কিন্তু সুধা যখন তার পাশে শুল, ভালোবাসার উত্তাপ ঝিনুককে যেন তোলপাড় করে দিচ্ছিল। সুধারা তাকে অচ্ছুতের মতন দূরে সরিয়ে রাখেনি। আবেগে গলার কাছটায় লোহার ডেলার মতন শক্ত কিছু আটকে যাচ্ছিল তার। বুকের ভেতর কিসের যেন একটা চাপ। হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল সে। ভাঙা ভাঙা জড়ানো গলায় বলল, সুধাটি, তোমার কাছে এসে বেঁচে গেলাম গো। তুমি নিশ্চয়ই জানো সুনীতিদির শাশুড়ি কি খারাপ ব্যবহার করেছে। আমার যে সর্বনাশ হয়েছে, তাতে আমার কি দোষ বলো তো? সুধা চমকে ওঠে। পাছে তার লাঞ্ছনার কথা ওঠে, সেজন্যই দাঙ্গার প্রসঙ্গ কেউ মুখে আনেনি। ওঠেনি সুনীতিদের বাড়ির প্রসঙ্গ। গল্পে গল্পে দমবন্ধ করা মর্মান্তিক ব্যাপারটা তারা আড়াল করেই রাখতে চেয়েছিল। মহাবিশ্বের সবার কাছে তার ধর্ষণের বার্তা যে পৌঁছে গেছে, আর সুধারাই শুধু জানে না, এটা কি বিশ্বাসযোগ্য? ঝিনুক জানে দাঙ্গার পর থেকে সুনীতিদের বাড়িতে একটা দিন কাটানো পর্যন্ত কোনো ঘটনাই সুধাদের অজানা নেই। সমানে কেঁদে যাচ্ছিল ঝিনুক। তাকে বুকের ভেতর জড়িয়ে নিয়ে আচ্ছন্নের মতন সুধা বলল, ওসব মনে রেখো না ভাই, এ নিয়ে যত ভাববে শুধু কষ্টই পাবে। রাজদিয়ায় রাজেকে নৌকোয় ওঠার পর থেকে কেঁদে চলেছে ঝিনুক, ত্রাসে, আতঙ্কে, অকারণ গ্লানিবোধে। কিন্তু আজ রাতের কান্নাটা অন্যরকম। বিনু তো পাশে আছেই। কলকাতায় পা রাখার পর এই প্রথম সে জানল নির্ভর করার মতন আরও কেউ কেউ রয়েছে। সুধার গায়ে নিজেকে মিশিয়ে দিতে দিতে তার কান্না উত্রল হয়ে উঠতে লাগল। পুরো 2 দিন ভুগিয়ে ধুম জ্বরটা ভোরের দিকে ছেড়ে গিয়েছিল হিরণের। আজ সকালে শরীর বেশ ঝরঝরে লাগছে। মাথার ঢিপঢিপ, কপালের দুপাশের রগগুলোর দপদপানি কি হাত পায়ের জোরগুলোর চিবনো ভাব এখন আর নেই। যুদ্ধের সময় অবনীমোহন রাজদিয়ায় হেমনাথের বাড়িতে সেই যে চা খাওয়া চালু করেছিলেন, সেই অভ্যাস বিনুরা ছাড়তে পারেনি। আজ সকালে জমাট মজলিস বসেছিল। বিনু, হিরণ, সুধা, ঝিনুক। হিরণ বলছিল, 2 দিন জ্বরের জন্য অফিস যেতে পারিনি। ঝিনুকের অনারে আরও 2 দিন যাব না। রবিবার তো এমনিতেই ছুটি। অফিস যেতে যেতে সেই সোমবার। কাল পর্যন্ত যে মেয়েটা কুঁকড়ে ছিল, সেই ঝিনুককে এখন প্রায় চেনাই যায় না। ভয়, লজ্জা, অনিশ্চয়তা তার কাছ থেকে অনেক কিছু হরণ করে নিয়েছিল। ফের সেগুলো ফিরে আসতে শুরু করেছে। কঠিন খোলা ভেঙে সে বেরিয়ে আসছে। বেশ হাসি খুশি দেখাচ্ছে তাকে। ঝিনুক বলল, খুব ভালো হয় তাহলে, এই কদিন আমরা অনেক গল্প করব। সে এমনিতে ভীষণ চাপা ধরনের মেয়ে। সেই কোন ছেলেবেলায় বাপ মায়ের সম্পর্কটা যখন বিষিয়ে উঠল, কেমন শুকিয়ে গিয়েছিল। সারাক্ষণ চুপচাপ, জড়সড়, ভয় কাতর। স্নেহলতা, শিবানী, হেমনাথ এবং পরে সুরমা, সুধা, সুনীতি এবং বিনু ছাড়া অন্য কারোর সঙ্গে সহজে কথা বলতো না। তারপর দাঙ্গার সময় তার জীবন একেবারে তছনছ হয়ে গেল। তখন ঘরের কোণে কখনো আচ্ছন্নের মতন বসে থাকত, কখনো অফুরান কান্না। বিনু একদৃষ্টে লক্ষ্য করছিল বহুকাল পর ঝিনুককে কি ভালোই না লাগছে। এমন উচ্ছ্বসিত শেষ কবে তাকে দেখেছে মনে পড়ে না। হিরণ বলছিল, শুধু কি ঘরে বসে গল্পই করব নাকি? এক এক দিন এক এক জায়গায় তোমাদের বেড়াতে নিয়ে যাব। আজ বিকেলে যাব লেকের ধারে। লেক কি? বাংলায় যাকে হ্রদ বলে। বেশ কয়েক বছর আগে মাটি কেটে কেটে ওটা করা হয়েছিল। চমৎকার বেড়াবার জায়গা। হিরণ ধারাবাহিক ভ্রমণসূচি জানাতে থাকে। কাল সবাইকে নিয়ে সন্ধেবেলায় গানের জলসায় যাবে, পশু জাদুঘর আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপাতত এই 3 দিনের কথাই সে ভেবে রেখেছে। তারপর হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন আছে দক্ষিণেশ্বর, বেলুর মঠ, সার্কাস, সিনেমা, থিয়েটার। এই শহর হাজার দিকে হাজার মজা সাজিয়ে রেখেছে। যাও, ঢুকে পড়ো, 2 হাত ভরে আনন্দ তুলে নাও। যত শুনছিল চোখমুখ আলো হয়ে উঠছিল ঝিনুকের। তার জন্য এত আয়োজন ভাবাই যায় না।
মাথা থেকে স্থায়ী আতঙ্কটা ক্রমশ সরে যাচ্ছে। ত্রাসমুক্ত ভারমুক্ত ঝিনুক ভিতরে ভিতরে যেন উচ্ছল বালিকা হয়ে উঠছিল। বিনু তাকিয়েই ছিল। হিরণ আর সুধা ঝিনুককে অন্ধকার পাতাল থেকে আলোয় তুলে এনেছে। ছোটদি আর ছোট জামাইবাবুটির জন্য কৃতজ্ঞতায় তার বুক ভরে যাচ্ছিল। তারা সুনীতিদের বাড়ি না গিয়ে কাল রাতে একটু কষ্ট করে খুঁজে পেতে যদি সুধাদের কাছে চলে আসতো। পরক্ষণে হালকা একটা ভাবনা বিনুর মাথায় ছায়া ফেলে যায়। হিমনলিনীর মতো সুধারাও যদি আবর্জনার মতন ঝিনুককে একধারে ফেলে রাখত। না না, সেসব চিন্তা করার এখন আর কোনো মানে হয় না। দুপুরে খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ গড়িয়ে নিল হিরণরা। তারপর বেলা পড়ে এলে বেরিয়ে পড়ল। লেক এখান থেকে বেশি দূরে নয়, পায়ে হাঁটা দূরত্বে। হেঁটেই তারা চলে যাবে। বড় রাস্তায় এসে ওরা ডান দিকের ফুটপাত ধরল। কাল আর আজ মোট 4 বার এখানে যাতায়াত করেছে বিনু। এখন ভালো করে লক্ষ্য করল কলকাতার এই দিকটায় তুলনায় মানুষজন কম। জমজমাট হয়ে উঠতে সময় লাগবে। ছাড়া ছাড়া বাড়িঘর, দোকানপাট, মাঝে মাঝে ফাঁকা জমি, উল্টো দিকে খোলার চালের চাপ বাঁধা বস্তি, অনেকটা এলাকা জুড়ে। রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার, আবর্জনা শূন্য। মধ্যিখান দিয়ে ধাতব গুঞ্জন তুলে ট্রাম চলে যাচ্ছে, কোনোটা উত্তরে কোনোটা দক্ষিণে। সেগুলোর গা ঘেঁষাঘেঁষি করে পাল্লা দিয়ে প্রাইভেট কার, ঘোড়ার গাড়ি আর পাবলিক বাস, কচ্ছিত 2-4টে ট্যাক্সি। সেগুলোর স্টিয়ারিং ধরে বসে আছে দাড়ি পাগড়িওয়ালা শিখ ড্রাইভার। বাস কন্ডাক্টরের সরু মোটার খ্যাসখ্যাসে গলায় যান্ত্রিক সুর টেনে টেনে হেঁকে যাচ্ছে। খালি গাড়ি আসেন আসেন, কালীঘাট, ভবানীপুর, ধরমতলা কিংবা টালিগঞ্জ, রানীকুঠি, গড়িয়া। এলোমেলো কথা বলতে বলতে ওরা রেল ব্রিজের তলায় চলে এলো। মাথার উপর রেল লাইন, তলায় মানুষজন এবং গাড়ি ঘোড়া চলার পথ। এই মুহূর্তে একটা ট্রেন কয়লার ধোঁয়ায় আকাশ কালো করে সিটি বাজাতে বাজাতে পশ্চিম দিকে ছুটে যাচ্ছিল। ঝিনুক জিজ্ঞেস করল, ট্রেনটা কোথায় যাচ্ছে হিরণদা? বজবজ। অনেক দূর? না না, কাছেই, এখান থেকে 7-8 মাইল। ও, কি আছে সেখানে? ওটা তো একটা ছোট শহর, চারিদিকে অবশ্য প্রচুর কলকারখানা। প্রায় সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আর একটা ট্রেন এসে পড়ল। আগের ট্রেনটার পাশ দিয়ে হুশ করে ছুটে গেল পূব দিকে। আর এই ট্রেনটা? এটা যাবে শিয়ালদায়। পরশু গোয়ালন্দ থেকে যেখানে এসে আমরা নেমেছিলাম? হ্যাঁ। দাঙ্গার সময় ঢাকা থেকে উদ্ধার করে আনার পর জগতের কোনো বিষয়ে লেশমাত্র আগ্রহ ছিল না ঝিনুকের। পৃথিবী নামে এই গ্রহের অস্তিত্ব একেবারে লোপ পেয়ে গিয়েছিল তার কাছে। ঘরের কোণে পড়ে থাকত অসার স্নায়ু নিয়ে, সারাক্ষণ মুহ্যমান। কাল সন্ধ্যা থেকে আজ বিকেল, মাত্র 20-21 ঘন্টার মধ্যেই ঝিনুককে আগাগোড়া বদলে দিয়েছে সুধারা। বিনু অবাক চোখে শুধু ঝিনুককেই লক্ষ্য করে যাচ্ছে। রেল ব্রিজের তলা দিয়ে ডান ধারে খানিক গেলেই চিলড্রেন্স পার্ক, রং করা লোহার রেলিং দিয়ে ঘেরা, ভেতরে কয়েক ডজন দোলনা, উঁচু থেকে গড়গড়িয়ে নামার জন্য বেশ কটা স্লিপ। পার্কটার কোণে কোণে সাজানো রয়েছে সিমেন্টের হাতি, ঘোড়া, হরিণ, এমনি নানা জীবজন্তু। একধারে ডিমের আকারে ছোট সুইমিং পুল। রঙিন পোশাক পরা বাচ্চারা ঝাঁক বেঁধে উদ্দাম ছুটোছুটি করছে। একটা দোলনাও ফাঁকা নেই, সেগুলো দখল করে দোল খাচ্ছে আর একটা দল। দুঃসাহসী যারা সিঁড়ি ভেঙে তেতলার সমান উঁচুতে উঠে স্লিপ কেটে তরতরিয়ে নেমে আসছে চোখের পলকে। তাদের ওপর নজরদারি করার জন্য রয়েছে মায়েরা কিংবা আয়ার দল। ঝিনুক বলল, কি সুন্দর বাগানটা। সুধা বলল, হ্যাঁ, এটা শুধু বাচ্চাদের জন্য। পার্ক পেছনে ফেলে একটা নিচু লোহার গেট খুলে হিরণ যেখানে সবাইকে নিয়ে ঢুকে পড়ল, সেখানে বিরাট বিরাট সব গাছ। আকাশে ডালপালা মেলে কতকাল ঠায় দাঁড়িয়ে আছে। পায়ের তলায় নরম ঘাসে ছাওয়া মাঠ, মাঠের পাশ দিয়ে সুবিশাল জলাশয়। হেমন্তও প্রায় কানায় কানায় ভরা। সেটার কিনার ঘেঁষে বেড়ানোর জন্য ইট বাঁধানো রাস্তা। রাস্তার ধারে ধারে গ্যাস লাইটের সারি সারি পোস্ট। হিরণ বলল, এই হলো লেক। মাটি কেটে কেটে মানুষ এটা তৈরি করেছে? মানুষের অসাধ্য কিছু নেই ঝিনুক, ইচ্ছে করলে সে সব করতে পারে। বিনুরাই নয় শুধু, চারপাশের ভ্রমণ বিলাসীরাও চলে এসেছে এখানে। স্বাস্থ্য নিয়ে যাদের বাতিক,
ফুসফুসে নির্মল বাতাস টানার জন্য তারাও হাজির। নানা বয়সের নারী পুরুষ, বড় বড় গাছের পিছনে জোড়ায় জোড়ায় তরুণ তরুণী। ওদের খুব সম্ভব একটু আড়াল দরকার। আচ্ছা, এগুলো কিসের বাড়ি? ওই বাড়িগুলো মিলিটারি ব্যারাক। যুদ্ধের গোড়ার দিকে সারা লেক জুড়ে টমিদের জন্য অগুন্তি সেনা শিবির তৈরি হয়েছিল। যুদ্ধ শেষে টমিরা চলে যায়, ব্যারাকগুলোর প্রয়োজনও ফুরোয়। এই কবছরে প্রায় সব ব্যারাকই ভেঙে ফেলা হয়েছে, যে কটা রয়েছে সেগুলোর আয়ুও ফুরিয়ে এলো বলে। লেকের পাড় থেকে মহাযুদ্ধের একটা স্মৃতি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্যারাকগুলো পেরিয়ে খোলামেলা বড় একটা জায়গায় এসে পড়ল সবাই। এখানে গাছপালা নেই, শুধু সবুজ ঘাসের গালিচা। একধারে লাইন দিয়ে বাদামওয়ালা, ফুচকাওয়ালা, আইসক্রিমওয়ালা, ঝালমুড়িওয়ালা খদ্দের সামলাতে হিমশিম খাচ্ছে। এছাড়া রয়েছে গরম চা, গুলাবি রেউড়ি, ক্যান্ডি ফ্লস, কুড়মুড় ভাজা, এমনি রকমারি খাবার। হিরণ ঝিনুককে বলল, তোমাকে এমন একটা জিনিস খাওয়াবো জীবনে কখনো খাওনি, এমনকি চোখেও দেখনি। কি জিনিস? চলোই না। একটা ফুচকাওয়ালার কাছে এসে সবাইকে ফুচকা দিতে বলল হিরণ। হাতে হাতে শালপাতার ঠোঙা ধরিয়ে পরমাশ্চর্য দক্ষতায় ছোট ছোট লুচির সাইজের কড়কড়ে গোলকগুলো ফুটো করে সেদ্ধ আলু, মটর আর তেঁতুলগোলা জল ভিতরে ভরে একের পর এক দিয়ে যেতে লাগলো লোকটা। এমন খাদ্যবস্তু সত্যি আগে কখনো দেখেনি ঝিনুক। সে ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য করতে লাগলো। হিরণ তাড়া দিল, কি হলো, খাও। ফুচকা তুলে মুখে পড়ে ঝিনুক। সমপরিমাণ টক ঝাল আর নুনের মিশ্রণে ভারী উপাদেয়। মুখের ভিতরটা অচেনা অপূর্ব স্বাদে ভরে যায়। ঝিনুকের মনে হলো কলকাতায় কত কিছুই না পাওয়া যায়। মাথা পিছু 8টা করে ফুচকা, সব মিলিয়ে 4 জনে 32টা, মোট দাম 6 আনা। পয়সা মিটিয়ে দিয়ে হিরণ জিজ্ঞেস করে, কি ঝিনুক, ফুচকা কেমন লাগলো? খুব ভালো। ফুচকার পর হিমশীতল আইসক্রিম, চকলেটের পুরো কোটিং লাগানো এক একটা 2 আনা। আইসক্রিমের পর 4 ঠোঙা ঝালমুড়ি কিনল হিরণ। ফুচকা আইসক্রিম খেয়ে পেট বোঝাই হয়ে গিয়েছিল। ঝিনুক, সুধা, বিনু সবাই প্রবল আপত্তি জানায় এখন আর কিচ্ছু খাওয়া সম্ভব নয়। হিরণ বলল, এগুলো আমাদের জন্য নয়, মাছেরা খাবে। মাছ? এখানে মাছ কোথায়? আছে আছে, চলো। ফুচকাওয়ালা আইসক্রিমওয়ালাদের পিছনে ফেলে কোনাকুনি বাঁ দিকে সরু রাস্তা ধরে একটা পুলের কাছে চলে এলো ওরা। কাঠের পাটাতন বসানো ঝুলন্ত সাঁকোটা এত সরু 3 জনের বেশি পাশাপাশি চলতে পারে না। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে গিয়ে ওটা নেমেছে। দ্বীপটার একধারে ছোট্ট মসজিদ, সাদা ধপধপে। পুলের ওপর বেশ কিছু লোকজন দুধারে রেলিংয়ের ওপর ঝুঁকিয়ে জলে মুড়ি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। হিরণরা সাঁকোর মধ্যিখানে এসে ভিড়ের ভিতর জায়গা করে নিল। নিচে আঙুল বাড়িয়ে সে বলল, ওই যে, ওই দেখো। মুড়ি ফেললেই ঝাঁকে ঝাঁকে মাছ জলে ঘাই মেরে মেরে ঝাঁপিয়ে পড়ছে। বেশিরভাগই বিরাট বিরাট আকারের বয়স্ক রুই, কাতলা আর মৃগেল। বেশ কটা কালবসো। সেগুলোর গায়ে পুরুষ শ্যাওলা। ছোট মাছগুলোকে তারা কাছেই ঘেঁষতে দিচ্ছে না। এইসব বড় বড় মাছের কয়েকটার দক্ষতার তুলনা নেই। মুড়ি জলে পড়ার আগেই জল থেকে 2-3 হাত উঁচুতে লাফিয়ে উঠে হাঁ করে মুখের ভিতর পুড়ে ফেলছে। হিরণ ঝিনুককে বলল, কিরকম প্র্যাকটিস করেছে দেখেছো? দাও দাও দাও, ওদের মুড়ি দাও। উফ, কত মাছ হিরণদা! ঝিনুককে যত দেখছে বিষয়টা ধাপে ধাপে বেড়েই চলেছে বিনুর। কতকাল পর তাকে এমন উচ্ছ্বসিত, এমন খুশি হতে দেখছে সে। হিরণ বলল, সারা লেকটাই মাছে বোঝাই। মাঝে মাঝে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট টিকিট বেচে বড়শি দিয়ে ধরতে দেয়। গেল বছর কি হয়েছিল জানো? কি হয়েছিল? একটা 450 ওয়েটের কালবৈশী ধরে নিয়ে গিয়েছিলাম। কাঁচকলা। সুধা ঠোঁট বাঁকিয়ে ভ্রুকুটি হানে। ঝিনুক জিজ্ঞেস করে, মানে? মাছ ধরেছে না ছাই? লেক মার্কেট থেকে কিনে নিয়ে গিয়েছিল। 3 দিন ধরে চার তৈরি করেছে, বন্ধুদের সঙ্গে পরামর্শ করেছে। তার রেজাল্ট কি হলো? খালি হাতে কি করে বাড়ি ঢোকে? তাই মুখ রক্ষার জন্য বাজারে ছুটেছিল। এই, একদম বাজে কথা বলবে না। আমার সঙ্গে যারা মাছ ধরতে গিয়েছিল তারা তোমাকে বলেনি? চোরের সাক্ষী গ্রন্থিছেদক। সুধার বিয়েতে সংস্কৃত ছিল। গ্রন্থিছেদক তারই নমুনা।
হিরণ এবং সুধার এই খুনসুটিটা বড়ই মনোরম। ভীষণ মজা পাচ্ছিল বিনু আর ঝিনুক। বিনু খুঁচিয়ে দেবার জন্য বললে, ছর্দি যা বলল তা কি সত্যি হিরণদা? তুমিও পেছনে লাগলে? ঠিক আছে। আসছে মাসে ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আবার মাছ ধরতে দেবে, তোমাকে সঙ্গে নিয়ে আসবো। সেবার 450 ওজনের কালবোস ধরেছিলাম, এইবার মিনিমাম 10 সেরের কাতলা তুলব। নিজের চোখে দেখলে বিশ্বাস হবে তো তোমার? হ্যাঁ নিশ্চয়ই। ছর্দির ট্যাঁফও তখন আর চলবে না, কি বলো? কিন্তু আবার কি হলো? রাজদিয়ায় থাকতে আপনাকে তো কোনোদিন মাছ ধরতে দেখিনি। আরে কলকাতায় এসে বন্ধুদের পাল্লায় পড়ে এই নতুন নেশাটা ধরেছি। এটা কিন্তু নিষ্পাপ নেশা। আরে ঠোঙা তো এখনো অর্ধেক খালি হয়নি, মাছেদের দাও। আবার মুড়ি ছিটানো শুরু হলো। এক একটা ঘাঘি মাছ চতুর খেলোয়াড়দের মতন মুড়ি লুফে নিচ্ছে, আর মাথা ঝাঁকিয়ে মাকিয়ে হেসে কুটিপাটি হচ্ছে ঝিনুক। মৎস্যভোজন শেষ হলে হিরণ বলল, অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, চলো ওই ধারে গিয়ে একটু বসি। সবারই তাই ইচ্ছা। হাঁটাহাঁটি শুধু নয়, বেশ খানিকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছেদের খাওয়ানোও হয়েছে, পা ধরে গেছে, এখন জিরানো দরকার। পুল পেরিয়ে দ্বীপে এলো হিরণরা। একধারে মসজিদ, আর একদিকে জলের পাড় ঘেঁষে বসার জন্য লম্বা সাদা কটা বেঞ্চ, সেগুলোর পায়া সিমেন্টে গাঁথা। সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। দ্বীপের দুধারে যতদূর চোখ যায় দিগন্ত অবধি অথই জলের বিস্তার। শেষ বিকেলে সোনালি আলো লেকে স্বচ্ছ জলে টলমল করছে। এখনও কুয়াশা পড়তে শুরু করেনি। মেঘলেশহীন আকাশের নীল ছুঁয়ে ছুঁয়ে ডানা মেলে ভাসছে কটা পাখি, শঙ্খচিল। নিচের পৃথিবী থেকে চেনা যায় না। বাতাস বয়ে যাচ্ছে উত্তর দিকে, স্নিগ্ধ, ঝিরঝিরে, মালিন্যহীন। লেকের দক্ষিণ দিক দিয়ে একটা ট্রেন ধোঁয়ার আকাশ মলিন করে ঝকর ঝকর ছুটে গেল। বেশিক্ষণ নয়, হেমন্তের হাওয়ায় কয়েক লহমায় সব ময়লা মুছে দিল। আকাশ ফের যেমনকে তেমন। ঝিনুকের পুরনো কৌতূহলগুলো ফের ফিরে আসে। আচ্ছা হিরণদা, আসার সময় যে রেল লাইন দেখছিলাম, সেটাই কি এখান দিয়ে গেছে? হ্যাঁ। এই লেকটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এই যে একধারে সেই চিলড্রেন্স পার্ক, আর ওধারে ঢাকুরিয়া পর্যন্ত। হঠাৎ চোখে পড়ল পশ্চিম দিকে একজোড়া সরু লম্বা বোট ঝুলন্ত সাঁকোর তলা দিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে এলো। এক একটা বোটে 4 জন, সবার একই রকম পোশাক, দুধসাদা হাফ প্যান্ট আর হাফ হাতা গেঞ্জি। হাতে একই মাপের লম্বা লম্বা দাঁড়গুলো একসঙ্গে জলে পড়ছে একই ছন্দে। জল তোলপাড় হয়ে ঢেউ উঠছে উঁচু উঁচু, সাঁই সাঁই ছুটে যাচ্ছে বোট। হেমন্তের রোদ শতখান হয়ে ছড়িয়ে পড়ছে সারা লেকে। মুগ্ধ চোখে তাকিয়ে ছিল ঝিনুক। পলকে 2 বোট অনেক দূরে চলে যায়। সে জিজ্ঞেস করল, এখানেও আমাদের দেশের মতন বাইচ খেলা হয়? ইংরেজিতে বলে রোয়িং। আর ওইটা দেখছো না, ওই যে ওইটা, ওটা রোয়িং ক্লাব। ওখানে বোট চালানো শেখানো হয়। সে আরও জানায়, মাসখানেক পর এখানে রোয়িং কম্পিটিশন হবে। ভারতবর্ষের নানা অঞ্চল থেকে কম্পিটিটররা এসে প্রতিযোগিতায় অংশ নেবে। ঝিনুক দেখতে পেল ওখানে জলের ধার ঘেঁষে লাইন দিয়ে অনেকগুলো ফাঁকা ছিপ নৌকো। বেশ কিছু লোকজন রোয়িং ক্লাবের সামনের প্রশস্ত লনে বেতের চেয়ারে বসে আছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও কথা বলছে। তাদের হাতে লম্বা দাঁড়। খুব সম্ভব বোটে ওঠার তোড়জোড় চলছে। রোদ আর একটু মরে এলে হিরণ সবাইকে নিয়ে উঠে পড়ল। চলো সাদার্ন এভিনিউর দিকটা দেখিয়ে আনি। সেতু পেরিয়ে গল্প করতে করতে সবাই খুব চওড়া একটা রাস্তায় চলে আসে। দুধারে ছড়ানো ফুটপাত, কোথাও ধুলো ময়লা জমে নেই, পরিচ্ছন্ন ছিমছাম। রাস্তাটার দুপাশে গাড়ি চলাচলের জন্য মসৃণ পথ। মাঝখানে বড় বড় চতুষ্কোণ আইল্যান্ডগুলো ঘন সবুজ ঘাসে ঢাকা। কোনোটায় আঁকাবাঁকা গভীর গর্ত খুঁড়ে রাখা হয়েছে। যেখানে যেখানে ঘাসের জমি, গর্ত নেই, সেখানে বাঁশের গোলপোস্ট পুঁতে ছেলেরা ফুটবল খেলছে। যে আইল্যান্ডগুলোতে গর্ত, সেগুলোকে দেখিয়ে ঝিনুক বলে, এত সুন্দর জায়গায় এমন বিশ্রী খোঁড়াখুঁড়ি কেন করে রেখেছে? ওগুলো ট্রেঞ্চ। যুদ্ধের সময় জাপানি বোমার হাত থেকে বাঁচার জন্য সাইরেন বাজলেই লোকজন ওই গর্তগুলোর ভেতর ঢুকে পড়ত। সাদার্ন এভিনিউর মাঝখানে যত আইল্যান্ড দেখছো,
সবগুলোতেই ট্রেঞ্চ কাটা হয়েছিল। যুদ্ধের পর বেশিরভাগই বুঝিয়ে ফেলা হয়েছে। এগুলোতে এখন ছেলেরা ফুটবল কি ক্রিকেট খেলে। বাকি গর্তগুলো কর্পোরেশন শিগগিরই বুঝিয়ে দেবে। কিছুক্ষণ আগে লেকে ঢুকে ভাঙাচোরা সেনা শিবির দেখেছিল ঝিনুকরা, আর এখন দেখল ট্রেঞ্চ। মনে হলো মহাযুদ্ধের এমন স্মৃতি এখনও হয়তো এই শহরে আরও কিছু কিছু জায়গায় থেকে গেছে। যে ফুটপাত দিয়ে ওরা হাঁটছিল তার উল্টো দিকে সারি সারি মস্ত বাড়ি, বেশিরভাগেরই সামনের দিকে অনেকটা জায়গা জুড়ে বাগান। রাস্তা পার হয়ে হিরণরা হাঁটতে হাঁটতে যেখানে চলে এলো তার পাশে বিশাল এলাকা জুড়ে সাদা রঙের অগুন্তি ব্যারাক। সেগুলোর মাথায় অ্যাসবেস্টাসের ছাউনি, রাস্তার দিকে বিরাট গেট। ঝিনুক জিজ্ঞেস করল, এখানে কারা থাকে? মিলিটারিরা? হিরণ জানায়, যুদ্ধের আমলে এখানে তড়িঘড়ি মিলিটারি হাসপাতাল তৈরি করা হয়েছিল। মালয়, সিঙ্গাপুর, বার্মা কি দূর প্রাচ্যের রণাঙ্গনে যেসব ব্রিটিশ বা আমেরিকান সোলজাররা মারাত্মক জখম হয়ে পড়ত তাদের চিকিৎসার জন্য এই হাসপাতালেই উড়িয়ে আনা হতো। যুদ্ধ শেষে মিত্রপক্ষের সেনাবাহিনী কবেই দেশে ফিরে গেছে, কিন্তু হাসপাতালটা বন্ধ করা হয়নি। এর দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। হিরণ প্রায় বলতে যাচ্ছিল, ফি বৃহস্পতিবার যুগল এই হাসপাতালে আসে, পায়ের ঘাট ড্রেস করিয়ে তাদের টালিগঞ্জের বাড়িতে চলে যায়, কিন্তু বলতে গিয়েও থেমে গেল। যুগলের নাম শুনলে ঝিনুকের কী প্রতিক্রিয়া হবে কে জানে। হিরণ শুনেছে চেনা জানা কারোর সামনেই মেয়েটা বেরোতে চায় না। তার আতঙ্ক পরিচিতেরা যেন তার দিকে আঙুল উঁচিয়ে জানিয়ে দেবে, ঢাকায় তোমার কি হয়েছে আমরা সব জানি, সব জানি। তখন লজ্জায় গ্লানিতে দমবন্ধ হয়ে আসবে ঝিনুকের। সামনের বৃহস্পতিবার অবধারিত নিয়মে যুগল তাদের বাড়িতে আসবে। ঝিনুকের সঙ্গে তার দেখাও হবে। তখন কি হতে পারে পরিষ্কার আঁচ করে নেওয়া যায়। চিন্তাটাকে এতটুকু আমল দিল না হিরণ। ভাবল, যা হবার হবে। বহুকাল বাদে যে ঝিনুক খুশিতে ঝলমল করছে তার এই ক্ষণিক আনন্দটুকু এই মুহূর্তে যুগলের কথা তুলে কেড়ে নেওয়া যায় না। আরও কিছুক্ষণ পর পশ্চিম দিকের উঁচু উঁচু বাড়ি আর গাছপালার পরপারে সূর্য ডুবে যায়। মিহি হিম পড়তে শুরু করে। ধীর পায়ে নেমে আসে হেমন্তের সন্ধে। চারদিকে অজস্র আলো জ্বলে ওঠে। এই সময় হিরণরা বাড়ি ফিরে যাচ্ছিল। পাশাপাশি হাঁটতে হাঁটতে বারবার বিনুর চোখ চলে যাচ্ছে ঝিনুকের দিকে। মাত্র একটা দিনের ভিতর মেয়েটা কত বদলে গেল, কত উজ্জ্বল, কত জীবন্ত লাগছে। সুধা আর হিরণের সঙ্গে সমানে কলকল করছে ঝিনুক। হেসে উঠছে কথায় কথায়। মাঝখানের কটা বছর তার ভেতর যে জলপ্রপাতটা চাপা পড়েছিল সেটা হঠাৎ বেরিয়ে পড়েছে। হিরণ আর সুধার পরিকল্পনাটা অনেক আগেই ধরে ফেলেছিল বিনু। এই যে লেকের বেড়াতে আসা, ফুচকা আইসক্রিম খাওয়া, মাছেদের মুড়ি খাওয়ানো, জলের কিনারে বসে বাইচের নৌকো ছুটোছুটি দেখা, সাদার্ন এভিনিউয়ের ফুটপাথ ধরে উদ্দেশ্যহীনের মতন ঘোরাঘুরি, অতি সামান্য অতি তুচ্ছ এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে সুধাদের একটাই লক্ষ্য, দুঃস্বপ্নের মতো ঢাকার সেই কটা দিন তার স্মৃতি থেকে যাতে মুছে যায় সেজন্য সর্বক্ষণ শতভাবে তাকে অন্যমনস্ক রাখা। হিরণ বলল, আজ লেকে বেড়ানো হলো, কাল তোমাদের নিয়ে কোথায় যাব মনে আছে তো? কোথায় যাব হিরণদা? জলসায়। জলসা? জলসা কি? কাল গেলেই দেখতে পাবে। পরদিন সকালে চায়ের পর্ব চুকিয়ে হিরণ বলল, চলো বিনু, বাজারটা সেরে আসি। কাছেই দুটো বেতের মোড়ায় বসেছিল ঝিনুক আর সুধা। বিনুর চোখ ঝিনুকের দিকে ঘুরে গেল, হয়তো নিজের অজান্তে কিংবা স্বয়ংক্রিয় কোনো অভ্যাসে। সামান্য ইতস্তত ভাব। জিজ্ঞেস করল, হিরণদার সঙ্গে ঘুরেই আসি, কি বলো? রাজদিয়া হেমনাথের পুকুরঘাটে রাজেকের নৌকায় ওঠার পর থেকে এক লহমাও বিনুকে চোখের আড়াল করতে চাইত না ঝিনুক। সব সময় তাকে আঁকড়ে থাকত। কোনো জরুরি কাজে কোথাও গেলে ভীষণ উতলা হয়ে উঠত। কেঁদে কেটে পৃথিবী উথাল পাতাল করে ফেলত। তখন দিবারাত্রি তার আতঙ্ক, বিনু কোথাও গিয়ে যদি ফিরে না আসে, কে তাকে দেখবে? চারপাশে সহস্র বিপদ থেকে তাকে কে রক্ষা করবে? এই বিপুল পৃথিবীতে সে হয়ে পড়বে সম্পূর্ণ একা, একেবারে অসহায়। ঢাকার সেই ধর্ষক বাহিনীর মতন অগুন্তি হানাদার জগৎ জুড়ে ঠিক ঠিক করছে।
বিনু আগলে না রাখলে জন্তুগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে ছিঁড়ে খাবে তার শরীরটা। সেই ঝিনুকি হেসে বলল, আমাকে জিজ্ঞেস করার কি আছে, যাও না। হিরণ নিষ্পলক তাকিয়ে থাকে কিছুক্ষণ। কাল থেকে ঝিনুককে সে যত দেখছে বিস্ময়ের মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। যে মেয়েটা অসীম ত্রাসে আর উৎকণ্ঠায় নিজেকে শক্ত আবরণের মধ্যে গুটিয়ে নিয়েছিল, খোলা ভেঙে একদিনেই সে বেরিয়ে এসেছে। ভালোবাসার উত্তাপ কি সব শঙ্কা হরণ করে নেয়? সুধার কাছ থেকে মাছ এবং আনাজপাতির জন্য আলাদা দুটো চটের ব্যাগ নিয়ে বিনুকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ল হিরণ। রাস্তায় এসে পানের দোকান থেকে 6 আনায় 1 প্যাকেট ক্যাপস্টন নেভি কাট সিগারেট কিনে একটা স্টিক বার করে ধরিয়ে নিল। বিনু হাঁ হয়ে গিয়েছিল। রাজদিয়ায় থাকতে হিরণ ছিল নিপাট ভালো ছেলে। ছোট ছোট করে মাথায় কদম ফুল ছাঁট দিত। বিলাসিতা বলতে কিচ্ছু ছিল না। নেশা ভাঙের ধারে কাছেও ঘেঁচত না, এমনকি দাঁতে সুপুরি পর্যন্ত কাটত না। মুখশুদ্ধি বলতে শুধু জোয়ান কি লবঙ্গ। সেই হিরণ কিনা সিগারেট ধরেছে। মজা করতে ইচ্ছে হলো বিনুর। কলকাতায় এসে আপনার কিন্তু বেশ উন্নতি হয়েছে হিরণদা। হিরণ ইঙ্গিতটা ধরতে পেরেছিল। তার মুখে অপ্রতিভ হাসি ফোটে। মাথা চুলকে বলে, ডিফেন্সের চাকরিতে ঢুকে বন্ধুদের পাল্লায় পড়ে বদ অভ্যাসটা হয়ে গেছে। হেমদাদু জানতে পারলে ঘাট থেকে মুন্ডুটা ঘচাং করে নামিয়ে দেবেন। কতবার ভেবেওছি সিগারেটটা এবার ছেড়েই দেব, কিন্তু হ্যাবিট একবার কাঁধে চেপে বসলে ছাড়ানো মুশকিল, কামড়ে ধরে থাকে। বিনু উত্তর দেয় না, হাসতে থাকে। নানা অচেনা অলিগলি দিয়ে তাকে নিয়ে ট্রাম রাস্তায় চলে এলো হিরণ। সেটা পেরিয়ে আর একটা রাস্তা ধরে চওড়া একটা খালের ধারে পৌঁছতেই মস্ত বাজার। লম্বা টানা টানা টিনের চালার তলায় দোকানের শাড়ি, মাছের, মাংসের, ফলের, সবজির, কাঁসা এবং পেতলের বাসনের, এছাড়া মুদিখানা, দশকর্মা ভাণ্ডার। চালাগুলোর বাইরেও খালের কিনার ঘেঁষে অনেকখানি ফাঁকা জায়গা জুড়ে বিরাট বিরাট ঝাঁকা বোঝাই করে নানা ধরনের আনাজ নিয়ে বসেছে দোকানিরা। দেখেই বোঝা যায় এরা চাষি শ্রেণীর মানুষ, নিজেরাই সবজি ফলিয়ে বেচতে এসেছে। খালে এখন ভরা জোয়ার, দুকুল ছাপিয়ে ঘোলা জল খলখল করতে করতে ছুটে চলেছে। হিরণ বলল, এটা হলো আদিগঙ্গা। উত্তর দিকে আঙুল বাড়িয়ে জানায় জলের এই ধারাটা কালীঘাটের পাশ দিয়ে চলে গেছে। ওপারে নিউ আলিপুর। যুদ্ধের পর ওখানে নতুন টাউনশিপ গড়ে উঠেছে। কলকাতার পয়সাওয়ালা লোকেরা চমৎকার সব বাড়ি বানিয়ে ওখানেই থাকে। চাষিদের কাছে ঘুরে ঘুরে প্রচুর আনাজ কিনল হিরণ। আলু, মোচা, পালং, ধনেপাতা, লাউ শাক, সোনালি কুমড়োর ফালি। হেমন্তের শুরুতেই ফুলকপি উঠতে শুরু করেছে, তাও কিনল 4টে। সতেজ টাটকা সবজি, সেগুলোর গায়ে ভোরের শিশির আর মাটি এখনও লেগে আছে। সবজির পর মাছ, 3 রকমের মাছ কিনল হিরণ। পাকা রুইয়ের পেটি 2.5 টাকা সের, সঙ্গে মুড়োটা ফাউ, বড় পার্শে সের 2 টাকা। আর মৌরলাটা অবশ্য সের দরে নয়, ভাগা দিয়ে রাখা ছিল। এক এক ভাগায় পোয়া 1.5 মতো, দাম 1 আনা। বিনু অবাক হয়ে যাচ্ছে। সুজনগঞ্জের হাটে কিংবা রাজদিয়া বা তালতলির বাজারে হেমনাথ আর যুগলের সঙ্গে সে কতবার গেছে, কিন্তু কোনোদিন দাঁড়ি পাল্লায় ওজন করে মাছ বেচতে দেখেনি। মাছ কেটে বিক্রির রেওয়াজই সেখানে নেই। আস্ত আস্ত রুই, কাতলা, বোয়াল কি কোড়াল ব্যাপারীরা বাঁশের কি বেতের বড় বড় চাঙাড়িতে সাজিয়ে রাখত, দরদাম করে তারা কিনত। বিনু বলল, সের দরে মাছ বিক্রি হয়? এই প্রথম দেখলাম হিরণদা। কলকাতায় অনেক দিন এই নিয়ম চালু আছে। বড় মাছ কেটে ওজন করে বিক্রি হয়, আর চুনো মাছ থাউকো। খুব ছেলেবেলায় কয়েক বছর বিনু কলকাতায় ছিল, তখন এখানকার বাজারে কখনো যায়নি। মাছ কিভাবে বিক্রি হতো তার ধারণা নেই। ভালো করে জ্ঞান হবার পর থেকে তো সে রাজদিয়াতে ছিল। বিনু বলল, 2 টাকা দিয়ে যে রুই মাছের টুকরোটা কিনলেন, ওই টাকায় সুজনগঞ্জের হাটে বিরাট একটা রুই কি কালবাউস পাওয়া যেত। কম করে সেটার ওজন 4 থেকে 5 সের। বিনু, এটা কলকাতা শহর। এখানে সব জিনিসের দাম ইস্টবেঙ্গলের চাইতে অনেক গুণ বেশি। বিনু তা নিজের চোখেই দেখছে। সে আস্তে করে মাথা নাড়ল।
হিরণ থামেনি। যুদ্ধের সময় যখন চাকরি নিয়ে কলকাতায় আসি, কাটা পোনা 12 আনায় 1 সের পাওয়া যেত। বছরে দাম কত বেড়ে গেছে, আর এই যে বাড়া শুরু হয়েছে, আর কোনো দিন নামবে না। বিনু উত্তর দিল না। বাজার সেরে মিষ্টির দোকান থেকে হাঁড়ি বোঝাই রাজভোগ আর সাদা ধবধবে চিনি পাতা দই কিনল হিরণ। দই মিষ্টির হাঁড়ি বিনুকে দিয়ে মাছ আর আনাজের ব্যাগ নিজের হাতে ঝুলিয়ে নিয়েছে সে। বলল, এক্ষুনি আমরা কিন্তু বাড়ি ফিরছি না। এখন ফিরবেন না? কখন ফিরবেন? তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সেখান থেকে বাড়ি ফিরতে হয়তো মিনিট 15 সময় লাগবে বেশি। বিনু অবাক হচ্ছিল। থলে বোঝাই আনাজপাতি মাছ টাছ নিয়ে কার সঙ্গে দেখা করতে চলেছে হিরণ? কৌতূহল হলেও কোনো প্রশ্ন করল না বিনু। বিনুর মনের ভাব হিরণ বুঝতে পেরেছে। একটু হেসে বলল, আমরা কারোর কাছেই যাচ্ছি না, তোমাকে একটা জিনিস দেখাবো, সেই জন্যই যাওয়া। কি দেখাবেন? অত অর্ধৈর্য কেন, চলোই না। ফের তারা ট্রাম রাস্তায় চলে আসে। যে অলিগুলি দিয়ে খানিক আগে বাজারে এসেছিল সেই দিকে গেল না হিরণ। অন্যদিকের আঁকাবাঁকা রাস্তা ধরে চলতে লাগলো। এখানে ঝোপঝাড়ে ভরা কিছু কিছু ফাঁকা মাঠ, পানা পুকুর, ডোবা যেমন চোখে পড়ে, তেমনই রয়েছে হাপড়া কি টিনে ছাওয়া চাপ বাঁধা বস্তি। পুরনো একতলা দোতলা তেতলাও রয়েছে অনেকগুলো। দূরে একটা মাজারও দেখা যাচ্ছে। বস্তির পাশ দিয়ে যেতে যেতে টের পাওয়া যায় এগুলোতে গরিব মুসলমানেরা থাকে। দিন আনা দিন খাওয়া সব মানুষ। সামনের দিকে প্রচুর বাচ্চা কাচ্চা ছোটোছুটি করছে। মেয়েদের গায়ে সস্তা ময়লা ফ্রক, ছেলেদের দড়ি লাগানো ছেনা ফাটা ইজের জামা কি গেঞ্জি। এক পাল মুরগি তাদের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে। নানা বয়সের কিছু পুরুষ আর মেয়ে মানুষও রয়েছে। পর্দার তেমন কড়াকড়ি নেই। সবাই এক দৃষ্টে বিনুদের লক্ষ্য করছে। চোখে মুখে অস্বাচ্ছন্দ্য, নাকি ভয় কিংবা শঙ্কা? ইন্ডিয়ায় নিরাপত্তার অভাবে কি তারা ভুগছে? বস্তিটা পেরিয়ে এসে হিরণ বলল, 46-এর ডাইরেক্ট অ্যাকশনের দিন এখান থেকে মিছিল বেরিয়ে গড়ের মাঠের দিকে গিয়েছিল। বিনু চকিত হয়ে ওঠে। কলকাতার ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ইতিহাস তার খুব ভালো করেই জানা। এই তো সেই দিনের কথা। লোকের মুখে তো শুনেছেই। এখান থেকে ডাক এডিশনের যে খবরের কাগজ রাজদিয়ায় যেত, সেগুলোতে শুধু দাঙ্গার ভয়াবহ বিবরণ। আগুনে পোড়া বাড়িঘর আর রাস্তায় রাস্তায় সারি সারি মৃতদেহের ছবি, পাতার পর পাতা জুড়ে। হিরণ বলছিল, পার্টিশনের পর এখান থেকে অনেকেই চলে গেছে। কেউ ইস্ট পাকিস্তানে, কেউ ওয়েস্ট পাকিস্তানে। আর যাদের যাবার উপায় নেই তারা পড়েই আছে। বিনু নিজের চোখে দেখেনি, তবে শুনেছে ইন্ডিয়া থেকে বর্ডার পেরিয়ে বহু মুসলমান ওপারে চলে গেছে। তাদের বেশিরভাগই উঠেছে ঢাকায়, খুলনায় কিংবা চট্টগ্রামে। মুসলমানদের ওপারে যাওয়া নিয়ে আর কোনো কথা হলো না। আরও মিনিট 3 হাঁটার পর একটা বেশ চওড়া রাস্তায় সাবেক ধাঁচের তেতলা বাড়ির সামনে এনে বিনুকে দাঁড় করালো হিরণ। বাড়িটার চারপাশ ঘিরে বেশ খানিকটা করে ফাঁকা জায়গা। এককালে হয়তো ফুলের বাগান ছিল। ফুল শুকিয়ে পাতা ঝরে গাছগুলো এখন কাঠিসার। উঁচু বাউন্ডারি ওয়াল, কোথাও কোথাও ভাঙাচোরা। রাস্তার দিকে লোহার গেটে মস্ত তালা ঝুলছে। দরজা জানালা সব বন্ধ। বোঝাই যায় অনেকদিন ফাঁকা পড়ে আছে। যে বাড়িটির সামনে বিনুরা দাঁড়িয়ে আছে সেটার গেটের গায়ে পাথরের ফলকে ইংরেজি হরফে লেখা খান মঞ্জিল, প্রতিষ্ঠা 1880। একেবারে নিচে রহমত আলী খান, MA, BL। একটা নিঝুম প্রাচীন ইমারতের সামনে কেন যে হিরণ তাকে টেনে এনেছে কে জানে। চারদিক দেখে শুনে মনে হলো শিক্ষিত ভদ্র মুসলমানদের এলাকা। হিরণ জিজ্ঞেস করল, বাড়িটা কেমন দেখছো বিনু? সমস্ত ব্যাপারটাই হিয়ালির মতন। হিরণের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। বিনু কি উত্তর দিতে যাচ্ছিল, হিরণ ফের বলল, প্রায় 70 বছর বয়স হতে চলল বাড়িটার, কিন্তু এখনও বেশ মজবুত। 4 তলার ভিত, দেওয়ালগুলো 20 ইঞ্চি চওড়া, শ্বেতপাথরের মেঝে, ভিতরে বর্মাটিকের আসবাব। একটু সারিয়ে সুরিয়ে রং করে নিলে আরও 50-60 বছর নিশ্চিন্তে কেটে যাবে, কি বলো? আর তাছাড়া 6 কাঠার ওপর জায়গা।
এই বাড়িটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন হিরণদা? কারণ আছে। জানো, পার্টিশনের পর কলকাতার জমি বাড়ির দাম কি সাংঘাতিক বেড়ে গেছে। এই এলাকায় 1 কাঠা জমি এখন 30,000 টাকা। 2-4 বছরের মধ্যে 60-70-এ উঠে যাবে। চলো বাড়ি যাওয়া যাক, যেতে যেতে সব বলছি। ওরা যে পথে এসেছিল সেই পথে ফিরে চলেছে। ধীরে ধীরে রহস্যের আবরণ উন্মোচন করতে থাকে হিরণ। খান মঞ্জিলের পাথরের ফলকে যার নাম লেখা আছে সেই রহমত আলী খান ছিলেন আলিপুর কোর্টের বাঘা উকিল। বিরাট পসার ছিল তার, বিপুল আয়। রহমত আলীদের আদি বাড়ি বিহারের হাজারিবাগ ডিস্ট্রিক্টে। কয়েক পুরুষ কলকাতায় থেকে প্রায় বাঙালি হয়ে গিয়েছিলেন। রহমতের মৃত্যুর পর তার ছেলে শওকত আলী খান মঞ্জিলের মালিক হন। বাবার মতো তিনি কৃতী নন। লেখাপড়ায় মনোযোগ ছিল না, কোনো রকমে ম্যাট্রিকুলেট। টেরিটি বাজারে কিসব যন্ত্রপাতির মাঝারি একটা দোকান আছে। দাঙ্গার সময় টালিগঞ্জের বাড়িতে তালা লাগিয়ে শওকত বিবি আর ছেলে মেয়ে নিয়ে পার্ক সার্কাসে চলে যান। সেখানেই ভাড়া বাড়িতে থাকেন। খান মঞ্জিলে আর ফিরে আসেননি। তিনি মনস্থির করে ফেলেছেন ইন্ডিয়ায় থাকবেন না। টেরিটি বাজারের দোকান এক বন্ধুকে দিয়ে খান মঞ্জিল এক্সচেঞ্জ করে ইস্ট বেঙ্গলে চলে যাবেন। হিরণের সঙ্গে হঠাৎই তার যোগাযোগ ঘটে গিয়েছিল। তিনি রাজদিয়া হিরণদের বাড়ি এবং জমিজমার সঙ্গে টালিগঞ্জের এই বাড়িটা এক্সচেঞ্জ করতে চান। পূর্ব পাকিস্তানে আবহাওয়া যেভাবে বিষাদময় হয়ে উঠেছে, সেখানে গিয়ে জমিজমা ঘরবাড়ি বেচে টাকা নিয়ে আসা অসম্ভব। হিরণের কানে এসেছে হিন্দুদের ফেলে আসা বাড়িটারই এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি হিসেবে খুবই শিগগিরই ঘোষণা করা হবে। দেশের ভিটেমাটি সম্পর্কে সব আশা যখন প্রায়ই শেষ, অযাচিতভাবে শওকত আলী খানের প্রস্তাবটা এসেছে। হিরণ ভীষণ উত্তেজিত। সম্ভব হলে আজকালের মধ্যেই সে এক্সচেঞ্জটা করে ফেলতে চায়। তার ঠাকুর তার দারিক দত্ত রাজি, কিন্তু জেঠিমা আর সুধার খুবই আপত্তি। একমাত্র হেতু খান মঞ্জিল মুসলমানদের বাড়ি। হিরণ বলল, তুমি বলো বিনু, এত বড় একটা সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয়? ইস্ট বেঙ্গল থেকে যে হিন্দুরা এই পারে চলে এসেছে, তাদের অনেকেই প্রপার্টি এক্সচেঞ্জ করার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেরি হলে অন্য কারোর সঙ্গে হয়তো শওকত সাহেব এক্সচেঞ্জের ব্যবস্থা করে ফেলবেন। তখন আফসোসে হাত কামড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। রাজদিয়ায় থাকতে হিরণ ছিল আলাভোলা ধরনের। নিজের পড়াশুনো ছাড়া পার্থিব অন্য কোনো দিকেই তার বিশেষ নজর ছিল না। কিন্তু কলকাতায় এই কোন হিরণকে দেখছে বিনু? মাত্র বছরে যেন অনেক বয়স্ক হয়ে উঠেছে, অত্যন্ত অভিজ্ঞ। এখন তার প্রখর বিষয় বুদ্ধি, প্রবল বাস্তববোধ, চতুর্দিকে তার সজাগ দৃষ্টি। হিরণ ফের বলল, আরে বাবা, এক্সচেঞ্জ হবার সঙ্গে সঙ্গেই কি আমরা খান মঞ্জিলে গিয়ে ঢুকে পড়ছি? আগে বাড়িটা রিপেয়ার করে রং করাবো, ভেতরকার অনেক কিছুই বদলাতে হবে, তারপর তো ওখানে বাস করতে যাওয়া। খান মঞ্জিল তখন কি আর খান মঞ্জিল থাকবে? হিরণ বুঝিয়ে দিল, 2-3 পুরুষ যারা এখানে থেকেছে তাদের বসবাসের যাবতীয় চিহ্ন মুছে দেবে সে। অতীতের সমস্ত স্মৃতি নির্মূল না করে এই বাড়িতে ঢুকবে না। দ্বিজাতি তত্ত্বের বিষবৃক্ষ অনেকদিন আগে বিনুর রক্তের ভেতর কখন নিঃসারে ডালপালা মেলে দিয়েছিল, সে দ্বিধার সুরে বলল, কিন্তু কিন্তু কি? বাড়িটা যে এলাকায়, সেখানে তো কোনো হিন্দুরা থাকে না হিরণদা। কে বলল থাকে না? ওটা মিক্সড লোকালিটি, প্রচুর হিন্দুও আছে ওখানে। বেশ কিছু মুসলিম ফ্যামিলি পার্টিশনের সঙ্গে সঙ্গে হিন্দুদের কাছে বাড়ি বেচে পাকিস্তানে চলে গেছে। বাকি অনেকেই এখন এক্সচেঞ্জ করছে। সেই সব বাড়িতে ওপারের হিন্দুরা আসছে। এর মধ্যেই এখানে 70% হিন্দু হয়ে গেছে। কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। বিনু উত্তর দিল না। হিরণ বলল, যাতে কোনো খিঁচ না থাকে আমরা বাড়ির নামও পাল্টে দেবো। মালিকানাই যখন বদলে যাবে, আগের নামই বা থাকবে কেন? বিনু এবারও চুপ। তোমার ছোট দিকে ভালো করে বোঝাও একটু বিনু। এক্সচেঞ্জ না করতে পারলে এ জীবনে কলকাতায় আমাদের নিজস্ব বাড়ি কোনো দিনই হবে না। ভাড়া বাড়িতেই লাইফ কাটিয়ে দিতে হবে। হিরণ যা বলল তা উড়িয়ে দেবার মতো নয়, যথেষ্ট সারবত্তা আছে তাতে। ইতস্তত ভাবটা পুরোপুরি না কাটলেও বিনু বলল, আচ্ছা ঠিক আছে, আমি ছোট দিকে বোঝাবো। একসময় দুজনে বাড়ি পৌঁছে যায়।
আজকের পর্ব আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।